বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প রস। তাহলে শুরু করছি আজকের গল্প। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুরতে শুরু করলো মোতালেফ। তারপর দিন 15 জিতে না জিতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এ অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবুও 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ। আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি তো গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য নেই মাজু খাতুনের। মেয়ে একটি ছিল, কাঠখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বা কি। সিন্দুক ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে তার ওয়ারসি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ বলতে ভিটের পেয়েছে কাঠাখানে, আর আছে একখানি পোড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা কি এমন ডানাকাটা হুড়পড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আঁটো শক্ত গরমটুকু ছাড়া কি বা আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা। শিকদার বাড়ি, কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। আরে টুক করেছে গো মাগি, ধুলা পড়া দিয়েছে, বুঝছো? ধুলা পড়া দিয়েছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিচ্ছে তো ভালো করেছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পড়া দেবনি কাম। খোদা তো পাতা দেয় নাই চোখে, দেখেছো তো কেমন টেরাইয়া চায়। ধুলা পড়া দিছে তো বেশ করেছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ সে ঘরে আনবে, এতদিন ধরে সে চেষ্টাই সে করে এসেছে। কিন্তু দরে পটেনি কারোর সঙ্গে। যারই ঘরে একটু ডাগর ডগর গোছের সুন্দর মেয়ে আছে, সেই একে বসে 5 কুড়ি 7 কুড়ি যত সব। মোতালেফের সবচেয়ে পছন্দ হয়েছিল ফুলবানুকে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। বয়স ওই 18-19 হবে। রসে একেবারে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে দেয় না, কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুরির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলেই গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যেই ইচ্ছে করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে একেবারে মনের মধ্যে। চরকান্দার নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানার নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবি বা এ তল্লাটে আর কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরে পড়ার কথা বুঝতে কি আর মোতালেফের বাকি থাকে? খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমলই দেয়নি। বলেছে গতবার তার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে, এবারে আর না দেখে শুনে মেয়ের বিয়ে দেবে না। আসলে টাকা চাই এলেম। গাঁটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়ের এই তালাক নেওয়াতে গিয়ে, সেটাই সুদে আসলে পুষিয়ে নিতে চায় এইবার। গুণগার চায় সে, লোকসান নয়।
আঁচ নিয়ে দেখেছে মোতালেব যে গুনাগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলে, কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশাওড়া আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ঠিক করে একটু হাসলো ফুলবানু, বলল, কি মিয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চইলব না, শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের? হ হ শুনছি। চাইছে তো দোষ কি হইছে? পছন্দসই জিনিস নিবা, বাজারের গুনা দাম দিবা না, তাই কি হয়? খাক্কাইটা বুঝি বাজানের নয়, বাজানের মাইনার? তাহলে তো হাটে বাজারে গেলেই পারো ধামায় উঠা। মোতালেফের রাগ দেখে হাসলো ফুলবানু, বলল, কেবল ধামায় কেন, পালাই উঠা বসু। মুঠ ভইরা ভইরা সোনা জহরত ওজন কইরা দিবা পালাই। বসবো খেমতা কত, বসবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালেফ হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? আরে শোনো না। মোতালেফ ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিক ওদিক তাকিয়ে আরো একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আর কি, শুনবা মনের কথা। শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনছের। মাইনছের দেখ দেখতে চায়, বুঝছো? মোতালেফ ঘাড় নেড়ে জানালো বুঝেছে। তা বইলা আকাম কুকাম কইরো না মিয়া, জমি ক্ষেত বেচতে যেও না। যদিও বেচবার মতো জমি ক্ষেত মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে সে কিছুতেই ভাঙল না। বলল, আইসা শীতের কয়টা মাস যাও, ত্যাগও দেখামু মানও দেখামু, কিন্তু বিবিজানের সবুর থাকবেন তো? খুব থাকবো, তেমন বেবসুল বিবি ভাইবো না আমারে। গায়ে ফিরে এসে আরেকবার ধারের চেষ্টা করে দেখলো মোতালেফ। গেল মল্লিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপর করবার অভ্যেস নেই মোতালেফের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা, সাত করে কে পোয়াতে যাবে এই সমস্ত ঝক্কি। কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেফ। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানে 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের আর অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটিবার এতগুলো গাছের শুকনো মরা ডালগুলোকে বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালি কাঁচায় ধার তুলে তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেরে। সেই নলের মুখে লাকসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবেই তো তাতে রাত ভোর টুক 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 করে রস পড়বে। অনেক খাটুনি, অনেক মেহনত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বার করতে হলে আগে ঘাম বের করতে হবে গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গাইয়েরও দুধ নয় যে বোটার বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেও হয় না, গুণ থাকা চাই হাতে। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই
ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির কোচে গাছের গোড়া শুদ্ধ উপড়ে নিলেই হলো। এর নাম হলো গিয়ে খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে যেন গাছ ব্যথা না পায়, যেন গাছের কোনো ক্ষতি না হয়। একটু এদিক ওদিক হলেই বছর ঘুরতে না ঘুরতেই গাছের একেবারে দফা রফা। মরা মুখ দেখতে হবে গাছের, সেই গাছের গুড়িতে ঘাটের পৈঠা, ঘরের পৈঠা। কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাড়ির মধ্যে আর রাতভর রস ছড়বে না। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেফকে নিজের হাতে শিখিয়েছিল রাজেক মিয়া। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধি নিষেধও তার মুখের। রাজেকের মতো অমন নাম ডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছে প্রায় 12 আনা ডাল শুকিয়ে এসেছে, সেই গাছ থেকেও রস বেরুত রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়ত আধারি, রাজেকের হাত পড়লেই সেই রস গলা হাড়িতে উঠত। আর তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতো গৃহস্থেরা। গাছের কোনো ক্ষতি তো হতোই না, রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরেই রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেফ। পিছন পিছন ঘুরত, কাজ করতেও সঙ্গে সঙ্গে। সাগরেদ যদিও আরো 2-4 জন ছিল রাজেকের, যেমন শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, এরা। কিন্তু মোতালেফের মতো কেউ হাত পাকাতে পারেনি। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি মোতালেফের মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, কুড়িতে কুড়িতে রসের হাড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ তো চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড়, আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে, তখন তখন সমস্ত কষ্ট, সমস্ত মেহনত সফল। কিন্তু 2 বছর ধরে বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, আর বছর 2 আগে বউ মরেছে। এখন ঘর একেবারে খালি। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। বলল, ও মাজু বিবি, জাগো না আছো নাকি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা কেডা আইছে? আমি মোতালেব গো, আমি মোতালেব মিয়া। শুয়ে পড়ছো বুঝি? এক কষ্ট কইরা উইটটা যদি ঝাঁপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, ওয়াত্তা, তা তোমার যে কি কথা আছে তা তো আমি জানি। রসের কাল আইছে আর আমার কথা মনে পড়ছে। রস জাল দিয়ে দিতে হইব, তাই তো? কিন্তু আমার সব কথা শুনে রাখো, 1 সেরে 4 আনা কইরা পয়সা দিবা না, তার কমে কিন্তু পারুম না। গতরে সুখ নাই এবছর। মোতালেব মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা চলে, মনের সুখই গতরের সুখ। মাজু বলল, তা তুমি যা কও মিয়া, 4 আনার কমে কিন্তু একেবারেই পারুম না। মোতালেব এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি? যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো? মোতালেফের হাসির ভঙ্গিতে মাজুর বুকের ভেতরটা কেমন যেন একটা করে উঠল, কিন্তু বলল, আরে থামো তো মিয়া, তোমার ওই রঙ্গ তামাশা থুইয়া দাও।
কাজের কথা কওবা তো কও, নইলে আমি যাই গিয়া শুইয়া পড়ি। মোতালেব বলল, আরে বাবা, সবাই তো রাত তো ঘুমাইবার জন্য, কিন্তু শুইলেই কি আর ঘুম আসে মাজু বিবি? না সাইয়া সাইয়া এই শীতের লম্বা রাত কাটান যায়। ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরো স্পষ্ট করে খুলে বলল মনির কথা। কোন রকম অন্যায় সুযোগ সুবিধা নিতে চায় না সে। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্তালির 16 আনা ভারী তার হাতে তুলে দিতে চায় সে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরেই বলল, আরে থামো মিয়া, তোমার রঙ্গ তামাশা করবার আর মানুষ পাইলা না কেন? কাঁচা বয়সে মাইয়ার কি অভাব পড়ছে দেশে? তাগো থুইয়া তুমি আমার দুয়ারে আসবা? মোতালেব বলল, অভাব কেন মাজু বিবি? কম বয়সী মাইয়া অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাঁড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করলো মাজু। বলল, সত্য কইছো নাকি? তা আমি কি? তুমি? তোমার কথা তো আলাদা। তুমি হইলা গিয়া নেশার কালের তাড়ি আর নাস্তার কালের গুড়। তোমার সাথে তাগো তুলনা হয় কখনো? তখনকার মতো মোতালেবকে বিদায় দিলেও তার কথাগুলো মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেফের কথাগুলো মনের ভেতরটা একেবারে তোলপাড় করে দিতে লাগলো। মোতালেফের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেফ, সেই তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা। তখন থেকেই দুজনের জানাশোনা, কিন্তু এই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা এইসবই চলত, কিন্তু তার বেশি এগুবার কথা কখনো কারোরই মনে পড়েনি। মোতালেফের ঘরে তখন বউ ছিল, মাজু খাতুনের ঘরে স্বামী। স্বভাবতই একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেক। ভারী কড়া ও চাঁচা ছোলা কথাবার্তা ছিল তার। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাড়ি আনতো মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়া করতো পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়ি ভরে আর আসে না তার উঠানে। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে। কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের। মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেঙে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলে আরো করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে, তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমন ভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে তার মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা কেউ বলতে পারে না, অমন খুবসুরত মুখ কারো নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেফকে আরো আসতে হলো 2-1 সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পিছন পিছন তার ঘরের মধ্যে এসে ঢুকলো মাজু খাতুন।
ঘর দোরের কোনো ছিঁড়ি ছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে আছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘর কন্যার কাজে। ঝাঁট দিয়ে জঞ্জাল দূর করলো উঠোনের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল মেঝে। কিন্তু ঘর আর ঘরমের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে, পাড়ায় আরো অনেকে বসেদের বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেফ। গাছ কাটছে, হাঁড়ি পাতছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাঁকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে। সারে সারে উনান কেটে তার উপর বড় বড় মাটির চালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যেই বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস চাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্য মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল, কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন এরোর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে। বিকেলে বসে দা দিয়ে টুকরো টুকরো করে কাটে জ্বালানির জন্য। বিরামও নেই, বিশ্রামও নেই, যদিও খাটুনি গায়ে লাগে না। অনেকদিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেফ, বিক্রিও করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পরন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেফ। সারা দিনের ময়লা রস চোঙার মধ্যে জমতে থাকে। চোঙা বদলে গাছ চিচে হাঁড়ি পাততে বিকেলে আসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে, তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরতে থাকে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে, পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রের জমা শিশির। মোতালেফের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেফ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিন রাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি কোনোদিন। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজ মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর 3 সের পাটালি গুড় নিয়ে মোতালেফ একদিন উপস্থিত হলো চরকন্দার এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলো রসের হাঁড়ি, গুড়ের সাজি। তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করলো 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মিয়া সাহেব। আগাম? কিসের আগাম? আগে আগে আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেফ। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর উপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কি করব মিয়া? তুমি তো শুনলাম নিকা কইরা নিছো ওই রাজেক মেরধার কাবিলারে। সতীনের ঘরে কেন মাইয়া দিব আমি? মাইয়া কি ঝগড়া চিল্লাবিল্লি কইরা মরবো? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেফ মুচকি হাসলো, বলল, তার জন্য ভাবেন কেন মিয়া সাহেব? গাছে রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিন আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া উইরা যাইব।
এলেম শেখ জলচৌকি এগিয়ে দিয়ে মোতালেফকে বসতে বলল। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেফের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাচ্চাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সাথে কথা কইয়া কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেফ। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেফকে দেখে ঠোঁট ফুটল ফুলবানু। বেবসুর কেডা হইল মিয়া? এদিকে আমি রইলাম পথ চাইয়া, আর তুমি ঘরে নিয়ে ঢুকলা আরেকজনেরে। মোতালেফ জবাব দিল, না ঢুকায় আর কি করি কও? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়েই তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড়ই বা তৈরি করে কে? আর সেই গুড় বাজারে বিক্রি না করলে টাকাই বা আনবে কি করে? আর সেই গুড় বাজারে বিক্রি করে টাকা না আনলে মানি বা বাঁচে কি করে? ফুলবানু বলল, হ্যাঁ বুঝলাম, মানও বাইসলো জানও বাইসলো, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়াইলো তা ছাড়বা কেমনে? মনে এলেও মুখ ফুটে এ কথা বলল না মোতালেফ। যদি তা থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেফ ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাব নাকি ফুল বিবি? সাবান সোডা কিনা দিব বাজার থেকে, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসুম তোমারে লইয়া, গতর গুনা ঘইসা ঘইসা বদ গন্ধ উঠাইয়া ফেলবা। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, সাচ্চি নাকি? মোতালেব বলল, সাচা না তো কি মিছা? সুইঙ্গা দেখ তখন মাইনসের নতুন গন্ধে ভুর ভুর করবে গতর, দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুর ভুর করবে। কেবল সবুর কইরা থাকো মাস দুই খান, বুঝলা? ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল, বেবসুর মানুষ ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের। মাস দুয়ের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরো 50 টাকা জোগাড় হতেই মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, হাউ সিসি, তোমার গতরই কেবল সুন্দরমতি মিয়া, ভিতর সুন্দর না? এত শয়তানি, এত ছলচাতুরি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগাছিলা, আর যেই গুড় ফুরাইলো অমনি আমি দূর। হ্যাঁ, অমনি আমারে দূর করলা। কিন্তু অত কথা শোনবার সময় মোতালেফের নেই, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল। গাব গাছের ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত। মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই তার মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, হ, এইবার মানাইছে, এইবার সাসাই বাহার খেলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানু। থইয়া দাও তোমার রন্ধন বাড়ন, ঘর গেরস্তালির কাজ। আসো কাছে আইসা বসো। ফুলবানু হাসে, আরে বাবা সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি কইরা মিয়া? মোতালেব জবাব দেয়, কেন, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহু বেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছে ফিরা যাও, গাছের আদর গাছেই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান। কেবল তোমার রসই বছরে 12 মাস সোয়াইয়া সোয়াইয়া পড়ে।
মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পোড়ো পোড়ো সনের কুঁড়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটুও বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা। যেইখানে যায় বউ ছাড়ার কথা নাই মুখে। বুকের ভেতরটা যেন জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে। দিন কয়েক পর রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লায় নৌকা বায় নাদির। মাসখানেক আগেই কলেরায় তার বউ মারা গেছে, কতকগুলি অপগণ্ড ছেলে মেয়ে রেখে। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুঁড়ি টুড়ির দরকার নেই তার। সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ের যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারী কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউ তার পছন্দ। তার ওপরেই নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞাসা করল, বয়স কত তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো মতোই হইব গিয়া 50 কি 51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাসও নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞাসা করল, আচ্ছা, সে গাছই না তো? খেজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কোনো কালেই সে জানে না। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কিন্তু কেন বউ? গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া তুমি কি নিকা করবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে বিন্দু মাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারে কাছেও যে যায় না, নিকাতে যদি বসে মাজু খাতুন, তবে তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাজিরের সাথে? সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরাও কাম নাই। দেরি বেশি হলো না। সপ্তাহ খানেকের মধ্যেই কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, যাক বাবা, আপদ গেল। পেতনির মতো ফোঁত ফোঁত নিঃশ্বাস ফেলতো, চোখের সামনে সাপমন্নি করতো দিন রাত। তার হাত গুনা তো বাঁচলাম। তা তুমি কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মিয়া? মোতালেব বলল, না, এখন আর ডরাই না। পেতনি তো সুইটা গেল, এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়ি রে। কেন পড়িরে আবার কিসের ডর তোমার? ডর নাই, পাখা মেইলা কখন উড়াল দেয় তার ঠিক আছে কি? না মিয়া, পড়ির আর উড়াল দেওয়ার স্বাদ নাই। সে তার পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর এই রকম থাকলেই হয়। চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখলো মোতালেব তার নতুন বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাঁকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে মাছ কিনে আনে।
ডিমটা, আনাজটা, তরি তরকারিটা যখন যা পারে হাটের থেকে বাজার করে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান, সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, আচ্ছা পান আনো কেন? তুমি তো বেশি পানের ভক্ত না, দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলল, পান তো আনি তোমার জন্য, দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাইবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমার ঠোঁট বুঝি রাঙা না যে পান খাইয়া ঠোঁট রাঙাইতে হইবে? আমি বরং পান সাইজা দিই, তুমি বরং দিন রাত পান খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে একেবারে রাঙাইয়া নিও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসের মতো রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগন লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুখুজ্জিদের কিছু জমি বর্গা চাষে, কিন্তু ভালো কিষান বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষান খাটে, পাট নিরায়, কাঠ কাটে, পাট জাগ দেয়, ধোয়ে, মেলে, ভারী ক্ষেত মত খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুখুজ্জেদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকায় ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না, বলে কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইলো তো বইয়া গেল, রোদে পুইরা তুমিও তো কালা হইয়া গেল, আর আমি পাট নিতে পারবো না? কেমন তোর কথা কও তুমি মিয়া? নিজেদের পাট তো বেশি নয়, পাকাটিও তেমন একটা পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়। সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব তাতে রাজি নয়, অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে, অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আঁটিতে আঁটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, আজিব, হামিদ এদের সঙ্গে সমানে সমানে কাঁচি চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে ভারী কাতর মোতালেফ। এক একদিন পিঠে বগলে জোক লেগে যায়। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোকটাও ছাড়াইতে পারো না মিয়া? হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, কিন্তু জোক ফেলবার হাত দুইখান যে বাড়ি ফেলায় গেছিলাম। যেখানে যেখানে জোকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরো 5 জন কিষানের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামায় করে পৈকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব এক একবার বলে, ভারী কষ্ট হয় বউ, তাই না? ফুলবানু বলে, হ, কষ্টে একেবারে মরে গেলাম। কার নাগাল কথা কও তুমি মিয়া? গেরস্ত ঘরের মাইয়া আমি, না সাঁচাই আসমান গুনা নাই মাইছি। বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ফিরে ফের আসে শীত। মোতালেফের বছরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরো বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে।
এ কাজে নাম ডাক আছে মোতালেফের। এ কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বাণুজ্যেদের কুড়িদের গাছ বেড়ে গেল, গাছ কাটবার ধুম লেগে গেছে। একটুও বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতা করার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে গুড় বেচে। দৈত্যের মতো দিনভর খাটে মোতালেফ, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুম ভেঙে আসে চোখে। দুহাতে ঠেলে দুহাত জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসাড়ে ঘুমায় মোতালেফ, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই তো হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা খড় বয়ে আনে মোতালেফ। ফুলবানুকে বলে, রস জাল দাও, যেমন মিঠা হাত তেমন মিঠা গুড় বানানো চাই, সেরা আর সরেশ জিনিস হওয়া চাই বাজারে, বুঝলা? কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। দুই এক হাঁড়ি রস সে জাল দিয়েছে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কখনো দেখেনি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আসি কাছে কাছে, আমার জিগাইয়া কইরো, আমি কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, ওই জালার মধ্যেও কিন্তু তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানু। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে আর জ্বলে না জ্বালার রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়। তবুও গুড় হয় না পছন্দ মতো, কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেফ রুক্ষ স্বরে বলে, কেমন তর মাইয়া মানুষ তুমি, এত কইরা কইয়া দেই, বুঝতে পারো না? এই গুড় হইছে, এই নি খদ্দেররা কিনবে পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে, কেনবে না কেন, বেচতে জানলেই কেনবে। মোতালেব এই হাসিতে খুশি হয় না, বলে, তাইলে তুমি যাও, তুমি বাজারে গিয়া ধামাই কইরা বসো, তুমি বেচা আসো। খুব সুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না কেউ। বোকা তো নয় ফুলবানু, অকেজেও তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখে গেল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না আর আগের মতো। খদ্দেররাও তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায় আর একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমন তর গুড় হইল মিয়া? গত হাটে গিয়া দেখলাম, গেল বারের মতো সোয়াদ পাইলাম না। গেল বারও তো গুড় খাইছি তোমার, জিভায় যেন জড়াইয়া আছে, আস্বাদ ঠোঁটে লাইগা আছে। এবার তো তেমন হইল না। তোমার গুড়ের থিকা এবার ছদন শেখ মদন শিকদারের গুড়ের সোয়াদ বেশি মিয়া। বুকের ভেতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবারে স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাচ্ছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু 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 কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর হচ্ছে না? লোকে কেন খুশি হচ্ছে না? খেয়ে খুশি হচ্ছে না? গুড়ের সুখ্যাতি করছে না তার? অত নিন্দা মন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্য? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে
রস জাল দেওয়ার কৌশলটা আরো কয়েকবার মোতালেব বলল ফুলবানুকে। শুনো গো, হাতায় কইরা ফোঁটা দেখা নামাবার সময় হইল কিনা, ঢালবার সময় হইল কিনা সেই রস দেখা নিবা। ফুলবানু বিরস মুখে বলে। হ হ চিনছি, আর বক বক কইরো না তো, ঘুমাইতে দাও। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে মোতালেফের সঙ্গে। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা কোনোদিন দেয়নি, অস্বস্তিও জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্য। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন প্রায় দুপুর বেলা নাগাদ ওর এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ। এনে রাখলো সেই পাকাটির চালার দড়ির কাছে। কিরকম গুড় হয়েছে আজ ফুলজান? কিন্তু চালার ভিতর থেকে কোনো জবাবই এলো না ফুলবানু। আরো একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেব, কিন্তু ফুলবানুকে সেখানে দেখাই গেল না। কিরকম যেন একটা গন্ধ আসছে ভিতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি পুর। সাড়ে সাড়ে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেব। ঠিক যা ভেবেছে তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটা বেশি জাল পেয়েছে। কি করে যেন ধরে গেছে, একটু পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। গলা চিরে চিৎকার বেরোলো। কই, কোথায় গেলি, কোথায় গেলি হারামজাদি? আয় শিগগির, দেখছি আজ তোর একদিন কি আমার একদিন। ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় দুদিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন, না নাইলে গা কেমন চরচর করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পরেছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের উপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেফ। তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পুইরা গেল, সেদিকে খেয়াল নাই তোমার? তুমি আসো তোমার সাজগোজ লইয়া, পটের ভিতর গুনা বাইরাইয়া গেল তোমার বিদ্যাধরী। এই জন্যেই গুড় খারাপ হয়, আমার অপমান হয়, বদনামে দেশ একেবারে ছাইয়া গেল তোমার জন্য। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইরো না, গায়ে হাত দিও না। হাতে মারলে মনে যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা কঞ্চির ছিটা তুলে নিয়ে তাই দিয়ে হাতে, বুকে, পিঠে মোতালেব সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কোন সিটে মারলে তো আর মান যাবে না শেখেছির? হ্যাঁ, হাতেই যত দোষ, কোন সিটে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেব। যেমন বেবসুর অবস্থার অনুরাগ, রাগও তেমনি প্রচন্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্ত কম করলো না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাগান, আমি তোমার সাথে যাবো। এমন এমন গোয়ার মাইন্সের ঘর আমি করুম না। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থের ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো চলে কি? তাতে কি মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই তো আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরেই আবার নির্বিষ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটিও মিটে যাবে। দিনে হয়, রাত্রে মেটে, তা নিয়ে আবার এত ভাবনা কি আছে? মিটে গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করলো মোতালেফ।
সেধে ভেজে মান ভাঙালো ফুলবানু। পরদিন ফের আবার উঠানের পিঠে রস জাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেব হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে বুঝলাম। কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা। মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের কারোরই মুখ থেকে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। হাটের পর হাট যায়, রসের বোতল প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দরও চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেফ। চুপ করে বসে মুখোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেফ। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, ফুর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন। দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে। কোথাও ছিটে ফোঁটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবুও যেন মন ভরে না। কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়াটাকে। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহেব। আলাইকুম সালাম। মোতালেব বলল, ভালো তো সব? সাওয়াল পান ভালো আছে তো? মাজু খাতুনের কথাটা মুখে আনতে গিয়েও আনতে পারল না মোতালেব। নাদির একটু হেসেই বলল, হ মিয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় চলে যাইতেছে একরকম। মোতালেব একটু ইতস্তত করে বলল, পোলাপানের জন্য সে 2-3 গুড় লইয়া যান মিয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে মুখটা ফসকে গিয়ে বেরিয়ে যায় মোতালেবের। না মিয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমন তর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়েরই নিন্দা করছে নিজে। নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্য কি? 2 সের গুড় দিলাম আপনার পোলাপানেরে খাইতে, ওদের কয়েন চাচা দিছে। নাদির ব্যস্ত হয়ে বলল, না না মিয়া, এ আপনার বেচবার জিনিস, দাম না দিলে নেব কেন আমি? মোতালেব বলে, আচ্ছা নিয়া তো যা নাইস, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলো কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে। ভিড় করবে তার অন্য গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় 1 সের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাজির। 2 পয়সা সেরে আর বাকি 2 সেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে। ও গুড় পোলাপানারে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় শোবো না হাত দিয়া। তেমন বাপের বিটি আমি নই। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার, ওই মাইনসের সাথে যদি ফের খাতির করো, আমি চইলা যাব ঘর গুনা। রাইত পহেলেই আমার আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাজির। কাজে কর্মে সরেস, কথাবার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ড জ্ঞান থাকে না বিবির।
দিন কয়েক পরে একদিন ভোরবেলায় দুটি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসলো মোতালেব। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো নাদিরের উঠানে। বাড়িতে আসেন নাকি মিয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? আপনি আসেন আসেন, বসেন। আবার আবার রস নিয়ে আইছেন কেন? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নাম গন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নাকি নিজে সশরীরে হাজির হয়েছে। না জানি আজ কি কেলেঙ্কারিটাই ঘটাবে। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভেতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কাও বইলে দিচ্ছি, যাইতে কাও এখান থেকে। একটু কি শরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠে আসলো এইখানে? নাদির ফিসফিস করে বলে, আরে আস্তে আস্তে কও না, একটু গলা নামাইয়া কও দেখি বিবি, শুনতে পাবে তো। মানুষের বাড়ি মানুষ আসলে অমন কইরে কথা কয় নাকি? কুকুর বিড়াল ডারেও তো কেউ অমন কইরা খেদায় না মানুষের। মাজু খাতুন বলল, তুমি বুঝবা না মিয়া, কুকুর বিড়ালের থেকেও অধম মানুষ, শয়তানের থেকেও সাংঘাতিক। পুষ করো পুষ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে? একটুও কি নাচ শরম নাই? একটা কথাও মৃদু স্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমান রুদ্ধ কণ্ঠের আমেজ আসছে, যেন একটু একটু ছ্যানের খোঁচায় নলের ভেতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে রস পড়ছে। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মিয়া সাহেব শুনবেন একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মিয়া, বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকাটা হাত বাড়িয়ে নিল মোতালেব, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখে লাগিয়ে টানতে শুরু করলো না। হুঁকাটা হাতে ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একখান কথা কন বিবিরে। নাদির বলল, আপনি কন না, দোষ কি তাতে? মোতালেব বললে, না, আপনি কন, কথা কবার মুখ আমার নাই। কেন যে মোতালেব মিয়া খাওয়াইবার জন্য আনে নাই রস, সেটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তয় কিসের জন্য আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়েই জবাব দিল মোতালেব, কইন যে গুড় বানাইয়া দিবার জন্য আনছে। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়া যাইবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খদ্দেরের কাছে। এবছর 100টা পছন্দসই গুড়ও সে বাজারে বেচতে পারে নাই। কেবল কেবল গাছ বওয়াই সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরো কি বলতে যাচ্ছিল, বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় দুটি চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব। আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখে। বলল, ও কি মিয়া, হুঁকায় যে কেবল ধৈরেই রইলেন, তামাক খাইলেন না? আগুন নিবা গেল নাকি? হুঁকোতে মুখ দিতে গিয়ে মোতালেব বলল, না মিয়া ভাই, নেবে নাই। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।